প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসদের মধ্যে ওই যে সরকারি চাকরি বা বিসিএস এক্সাম দেওয়ার প্রবণতাটা অতটা নাই। সো এই জিনিসটা আসলে তখন ওদের মানে কোটা না মেধা এটা ওদের কাছে ফ্যাক্ট করতো না। এটা হচ্ছে মানে জেনারেল ভিউ অফ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসের। তো আসলে আমরা নামছি মূলত আমাদের ভাই বোনদের মানে মানবতার জায়গা থেকে তোমরা আসলে এই একাত্মতা ঘোষণা করেছো। রক্তের বিচারের জন্য আমরা নামছি। সাদমান ভাই বলেন এটা কি ছিল? এটা তো দেখতেই পাচ্ছেন যে একটা এপিসি ভ্যান আসলে আমাদের রাস্তা আটকে রাখছিল। আমরা ওই দিন হচ্ছে 2 আগস্ট ছিল। তো ওই দিন আমরা মোটামুটি ঠিক করছিলাম যে আসলে আমরা গ্রাফিটি করব বিভিন্ন জায়গাগুলোতে। এই জায়গাটা কই ছিল? এই জায়গাটা ছিল একদম প্রেস ক্লাবের কাছে, মেন রোডে। তো আসলে বিষয়টা আমাদের মাথায় এমনভাবে আসছিল যে স্লোগান দিলে তো বাতাসে সেটা হারায় যাচ্ছে, কিন্তু আমরা যদি এই জিনিসটা লিখে রাখি মানুষ বারবার পড়বে, বারবার ভিতরে হ্যাঁ একটা ডকুমেন্টস থাকলো আর কি। তো এই গাড়ি আসলে থাকার কোনো মানে ছিল না, কারণ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এর মাঝে এভাবে আর্মড গাড়ি আর তার উপরন্ত এত লাশ দেখছি। তো ওইটা দেখার পরে আসলে নিজেকে আটকাইতে পারি নাই। তো উনি আমাকে বারবার বলতেছে যে ভাই সরেন, সইরা যান। আমি বলি কেন না, আমি সরবো না, কি করবা তুমি? তো পরে আমার মনে হচ্ছে যে ঠিক আছে রং দিয়ে ওর একেবারে অন্ধ করে দিব। তো ওকে পুরো রং হ্যাঁ পারলে এবার তুই দেখ। তো পরে আর কি ওর দেখার মতো অবস্থা ছিল না, পরে ওকে গাইড করে নিয়ে যাওয়া লাগছে। ও আচ্ছা, মানে ও বেরো হয়নি ওখান থেকে? না, ও তো বের হইতে পারে না, কারণ ওর তো উইন্ডশিল্ড সব কিছু আমি রং করে দিছি। এই ফুটেজটাই জাস্ট সামনেটুকু দেখাচ্ছে, বাট যতগুলা গ্লাস ছিল সবগুলা হ্যাঁ সবগুলা করা হয়েছে। তো এইটা করতে যে তোমার ভয় লাগে না যে যদি ওরা তখন কোনো অ্যাকশনে আসে? কারণ যেহেতু একদম 2 আগস্ট, তার মানে হচ্ছে শুরু থেকে আন্দোলনটা হইতে হইতে কিন্তু একেবারে মোটামুটি একটা তুঙ্গি অবস্থায় মধ্যে আছে, পিক মোমেন্ট ছিল, পিক মোমেন্টে। তো ওই মোমেন্টে একবার মনে হয় না যে ওরা ফায়ার করতে পারতো? কারণ ইতিমধ্যে ওরা অনেক মানে লাশ ফেলে দিচ্ছে, আমরা দেখছি রাজপথে অসংখ্য গুলিবিদ্ধ আমাদের ভাই বোনেরা ছিল আর কি। তো তোমার সেই জায়গাটা কি, ওই সাহসটা কোত্থেকে পাইলে? এটাই তো সাহস দিচ্ছে। ভুল তো ওরা এই জায়গায় করছে, কারণ যখন এতগুলা মানুষকে মরতে দেখছি সামনে থেকে ভাইয়া, তো তখন আর আসলে যে ভয়টা প্রথমে কাজ করতেছিল, ভয়টা বাড়তে 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 একটা টাইমে ব্লাস্ট হয়ে গেছে যে না এখন আর ভয় নাই। কারণ এই ভয় নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, এরকমটা মনে হয়েছে। তো ভাই তুমি যেহেতু আমাকে মারতেছো, তাহলে আমারও তো প্রতিরোধ করতে হবে, নিজেকে তো বাঁচাতে হবে, তো মেরে মরি। এই চিন্তাটাই আসলে তখন মাথায় আসছে। মানে ভয়টাকে একদম জয় করে, ভয় আর নাই, ওই জিনিসটা থাকে। মানে ওই দিন বিষয়টা এমন ছিল যে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই কেন আপনি মাস্ক পরেন নাই, কেন মুখ ঢাকেন নাই বা কিছু। তো তা মানে আমি অনেককে বলছি যে আসলে ওই দিন আমি মাথায় কাফন বেঁধে নামছিলাম, যে একদম মাথায় কাফন বেঁধে নামছি, যদি মারা যায় তো কাফনে আমার যাবে দেহ, এইটাই ছিল। তো ভয়ের কোনো প্রশ্ন আসে না ভাইয়া। তো এইটা ওই আন্দোলনে ওই যে ইয়াতে প্রেস ক্লাবের সামনেই কি এই ঘটনাটা, এটা কি সারাদিন ব্যাপী ওখানে এই ঘটনা ঘটেছিল বা অন্যান্য জায়গাও তো একই রকমের ঘটনা ঘটতেছিল আর কি? হ্যাঁ, আন্দোলন তো আসলে পুরো শাহবাগ আশপাশ আমাদের মূলত ওই দিন আন্দোলন আমরা শুরু করছি ইউল্যাবের স্টুডেন্টসরা আপনার 27 নাম্বার থেকে আসলে আমরা গ্রাফিটির কার্যক্রম শুরু করি। তো ওখান থেকে আস্তে আস্তে আমরা যাই। ইভেন ওই যে রং 27 থেকে গ্রাফিতিটা তোমরাই শুরু করো? হ্যাঁ 27 থেকে জি আমরাই শুরু করছি। তো ইভেন এই যে রং যেটা করছি, এইটা এই রং কেনার টাকা আসলে একজন পুলিশ কর্মকর্তা দিছিল। জি, এটা কি রকম? এইটা হচ্ছে আমি 27 নম্বরে যখন রং করতেছিলাম, তো আমাদের তো নিজেদের পকেট থেকে, আমরা স্টুডেন্টসরা নিজেদের পকেট থেকে আসলে কিনছিলাম। তো অ্যাট দ্যাট মোমেন্ট দেখা গেছে যে টাকাও ফুরাই গেছে, আবার হচ্ছে রং যে স্টকে ছিল ওইগুলোও শেষ। তখন হচ্ছে যারা যারা ছিল ওই দিন রাস্তায়, অনেক শিল্পীরা ছিলেন ওই দিন। আপনার হচ্ছে আবাহনী মাঠের ওখান থেকে কিছু শিল্পীর দল এরকম হচ্ছে একটা র্যালি বের করছিল, তো ওনারাও ছিলেন। তো ওনারা যখন দেখছে যে আমরা এইগুলো করতেছি, তো ওনারাও এনকারেজ করছে, ওনারাও নিজের পকেট থেকে আমাদেরকে ডোনেট করছে যে আচ্ছা ঠিক আছে ভাইয়ারা তোমরা করো, এটা করো।
তো তখন আমি হঠাৎ করে দেখি যে একটা পুলিশের পিকআপ ভ্যান সুন্দর মতো দাঁড়ায় আছে। দেখলাম যে শান্তিপূর্ণভাবে যেহেতু দাঁড়ায় আছে, তাহলে আমিও একটু শান্তিপূর্ণভাবে যে একটু অ্যাপ্রোচ করি, যাই একটু কথা বলে দেখি, হয়তো উনিও হেল্প করবে। তো আমি যে সরাসরি কথা বলছি যে স্যার, আমরা তো এরকম গ্রাফিটি করতেছি, তো আপনিও আমাদের স্টুডেন্টদের পক্ষে কিছু ডোনেট করেন। তো উনি জাস্ট তাকালো, মানে উনি একটু অবাক যে কি ব্যাপার, কি হচ্ছে এটা। তো উনি ওনার পকেট থেকে টাকা বের করে আমাকে দিল, 1000 টাকা দিল। তো ওইটা দিয়ে পরে আমরা ওখান থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করছিলাম, বাট যাইতে পারি না কারণ এত মানুষ ছিল ওই জায়গায় ওই টাইমে। তো তখন ওইখানে যে আসলে রং করা শুরু করছি, কিন্তু পিচে রাস্তায় যখন করতেছিলাম দেখা যাচ্ছে যে একটু ভেজা ছিল, তো রংটা বসতেছিল না। আচ্ছা আচ্ছা। তো দিয়ালে টিয়ালে বিভিন্ন জায়গাগুলোতে, আর আপনি তো দেখছেন যে এপিসি একদম সাদা কালার, মানে চোখে বাজতেছে। তো ওইটাও একটা ফেভারিট প্লেস ছিল আমার, যে না এখানে করাই লাগবে, এটা করাই লাগবে, এটা ওদেরকে দেখাই দিতে হবে যে না আমরা চাইলেই পারি, আমরা চাইলেই শত্রুদের দমন করতে পারি। তোমরা চাইলেই মানে যা তা ভাবে বাঙালিদের উপর নির্বিচারে দমন, মানে দুর্নীতি, তারপর কি বলবো এটা, মানে লাইক নিপীড়ন, অত্যাচার এগুলো চালাইতে পারো না। সো বেসিক্যালি এটাই করছি। তোমাদের গ্রাফিতির চিন্তাটা মাথায় কিভাবে আসলো? মানে হয় না যে অনেকে আন্দোলন করতেছে, স্লোগান দিচ্ছে, তারা তাদের দাবি নিয়ে কথা বলতেছে, তোমরা এই যে মানে আলাদা করে যে নিজের ভাষাটা তৈরি করতে চাইলা, এই ভাবনাটা কিভাবে আসলো? আচ্ছা, আমাদের কাছে যেটা হচ্ছে গ্রাফিটি মানে হচ্ছে আমাদের কাছে একটা প্রতিবাদের ভাষা। আর দেখবেন যে কথাগুলো আসলে শুনে না বা শোনানো যায় না, তখন হচ্ছে গ্রাফিটি করে জিনিসটা লিখে দিয়ে চলে যায়। এটা ওয়ার্ল্ড ফেমাস একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো এটা ওয়ার্ল্ড ওয়াইড যদি এটা হয়, তো আমাদের বাংলাদেশে না কেন? উন্নয়নশীল দেশ, আমাদের দেশের যে জাতি, মানে আমাদের যে জেনারেশন, এই জেনারেশন কেন বাকি জেনারেশনের সাথে খাপ খায় চলবে না? আন্দোলনকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে হবে, মানে ক্রিয়েটিভ ওয়েতে আন্দোলন করব আমরা, যাতে সবাই জিনিসটা বুঝে যে আসলে আমরা কি চাচ্ছি, আমরা জাস্টিসের জন্য লড়াই করতেছি। তো এই জিনিসটা যাতে সবার মধ্যে গেঁথে থাকে, এই জন্য আসলে গ্রাফিটির বিষয়টা তখন আমাদের মাথায় আসছে। তো এমনিতে তোমরা কি ধরনের গ্রাফিতি করতে এখানে, মানে সিম্পটমগুলো কি কি থাকতো আর কি? সিম্পটমগুলো যেগুলো স্লোগানে শুনেছেন আর কি, যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এরকম আরো যতগুলা স্লোগান ছিল। বা হচ্ছে দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা লিখছি। তারপরে স্বৈরাচারের পতন চাই। তো এই ধরনের মেসেজ আমরা, এই স্লোগানগুলি তোমরা গ্রাফিতির মাধ্যমে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়াই দিছো আর কি? বাংলাদেশ ব্যাপী বলতে ভাই ঢাকা, ইনফ্যাক্ট শুরুটা তো এখান থেকে। সো আমরা কিন্তু ঢাকার বাইরেও দেখছি, আমরা পরে আসলে ব্যাপকভাবে শুরু হয়েছে। কিন্তু আসলে আমরা তো প্রথমে করছিলাম গ্রাফিটি, বাট পরে জিনিসটা আসলে ওয়াল আর্ট হয়ে গেছে। এখন যেগুলো দেখতেছেন ওয়াল আর্ট, এগুলো কিন্তু গ্রাফিটি না। হ্যাঁ, পরবর্তীতে সেটা আসলে ওয়াল আর্টে রূপান্তরিত হয়েছে, বিভিন্ন জায়গায় দেখছি আমি, মানে ঢাকা শহরে অনেক ওয়ালের মধ্যে এগুলি চলে গেছে আর কি। আমি যেটা জানতে চাই, এই যে এই আন্দোলনে তোমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, জি, তাদের সম্পৃক্ততাটা কিন্তু ঘটছে একটু পরে এসে। মানে আমার যদি ভুল না হয়, তাহলে 17ই জুলাই থেকে তোমাদের সম্পৃক্ততাটা, তোমরা এর আগে কেন নামো নাই, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, ওই সময় কেন মনে হইলো যে আমাদের যাইতে হবে? আচ্ছা, বেসিক্যালি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আসলে 17 জুলাই থেকে নামছে, বাট আমরা ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, যেটা আমরা 16 তারিখ থেকে রাস্তায় ছিলাম। তো ওই দিন আসলে নামার মূল কারণ ছিল যে 14-15 তারিখে দেখা গেছে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী, তাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই মফস্বল শহরগুলো থেকে আসছে, যারা হলগুলোতে স্টে করে আর কি। তো ওরা দেখা গেছে যে হল থেকে যখন বের করে দেওয়া হয়েছে, ওরা কিন্তু নিজেদের দেশের বাসায় চলে গেছে। তো দেশের বাসায় চলে যে যদি ওরা আন্দোলন করে থাকে সেটা একটা কথা, কিন্তু দেখা গেছে যে অনেককে আহত করা হয়েছে, অনেকের উপর অত্যাচার চালানো হয়েছে। তো এই জিনিসগুলো যখন আমরা 15 তারিখে দেখছি স্বচক্ষে, বা অনেকে হচ্ছে মিডিয়ায় দেখছে, তো তারপর থেকে আমরা বাকি যারা প্রাইভেটের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা, তারা কিন্তু আসলে রাতে ঘুমাইতে পারি নাই যে কি অবস্থা। মানে আমরা একটা জিনিস চাচ্ছি বা একটা আমাদের দাবি আছে, সেটা আমরা আমাদের সরকারের কাছে দিচ্ছি, সেটা নিয়ে কথা বলার জায়গায় উল্টা আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তাহলে কি আদৌ আমরা সেফ আছি?
তো এইটা আসলে তখন কাজ করছে যে কেন আমাদের ভাই বোনদের গায়ে হাত দেওয়া হবে, কেন তাদের উপরে অত্যাচার চালানো হবে, কেন তাদেরকে মারা হবে। তো এইটার জাস্টিসের জন্যই বেসিক্যালি আমরা নামছি। কারণ তোমাদের মুভমেন্টটা তখন থেকে শুরু হলো, মানে হিটটা তখনই তোমাদের, তখনই আমাদেরকে ইয়ে করছে যে না, আমাদের এখনই নামার সময়। আর প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসদের মধ্যে ওই যে সরকারি চাকরি বা বিসিএস এক্সাম দেওয়ার প্রবণতাটা অতটা নাই। সো এই জিনিসটা আসলে তখন ওদের মানে কোটা না মেধা এটা ওদের কাছে ফ্যাক্ট করতো না। এটা হচ্ছে মানে জেনারেল ভিউ অফ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসের। তো আসলে আমরা নামছি মূলত আমাদের ভাই বোনদের মানে মানবতার জায়গা থেকে তোমরা আসলে এই একাত্মতা ঘোষণা করেছো। বিচারের জন্য আমরা নামছি। সেটাই, কারণ নির্বিচারে তো মানুষ এইভাবে হত্যা করতে পারে না। আমি আমার দাবিটা জানাতেই পারি, সেই দাবি নিয়ে কথা হতে পারে, আলোচনা হতে পারে, নানাবিধ বিষয় নিয়ে হতে পারে, কিন্তু এইটা মানে এই না যে এরকম বুর্জোয়াদের মতো আমি তাদের গায়ের উপরে গাড়ি তুলে দিলাম। অসংখ্য স্টুডেন্ট এবং আমজনতার মধ্যেও এরকম দেখেছি যে গায়ের উপরে গাড়ি উঠে দিয়েছে, মেরে ফেলার পরেও হ্যাচরেট টেনে রাস্তা থেকে ভ্যান থেকে রাস্তায়, রাস্তা থেকে ভ্যানে, ভ্যানের মধ্যে আগুনে পুড়ে ফেলছে এরকম। তো এইটা কোনো সভ্য দেশের কোনো কারণ হতে পারে না। একটা সুস্থ মানুষ কখনো এটা দেখে আসলে চুপ থাকতে পারে না। আমি সে কারণেই সকলের একাত্মতা। একটা জিনিস কি এরকম মনে হয়েছে তোমাদের, এটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আন্দোলনে নেমে কি এখন এসে কি মনে হচ্ছে ভুল করছিলাম? আচ্ছা, এখন বর্তমানে প্রেক্ষাপটটা না, আমি 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 নিশ্চয়ই বুঝতে পারতেছি যে প্রেক্ষাপটটা যেরকম চাইছিলাম বা যেই কারণে আমি যে আমার মানবতাটা জেগে উঠলো, আমি যেখানে আন্দোলনের অংশ হিসেবে দাঁড়ালাম, সে দাঁড়ানোর জায়গাটা কি এখন কি সাস্টেইন করতেছে? প্রশ্নটা সিম্পল হলো কিন্তু অনেক ডেফিনেটলি না। বিষয়টা এখন দেখেন, এখন যে বর্তমান পরিস্থিতি এটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। কারণ আমরা কেউই জানি না যে এখন কি হচ্ছে। মানে যতই নিউজ পাই যে এইটা নতুনভাবে আসতেছে, ওইটা নতুনভাবে আসতেছে, বাট এটার যে উপসংহার বা কনক্লুশন কোথায় এটা কিন্তু আমরা জানি না। এখন ছাত্রদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করছে তারা তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি তারা হচ্ছে আমাদের যে বিপ্লবটা আমরা এনেছি সেটা ধরে রাখবে। প্রতি বিপ্লব হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হবে না। আর যেটা বললেন যে জন্য দাঁড়িয়েছিলাম সেটা হয়েছে কিনা, অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, কেন নয়। কারণ আমরা তো চেয়েছিলাম যে এমন কোনো ফ্যাসিস্ট সরকার যেন না থাকে যে হচ্ছে শুধুমাত্র নিজের চিন্তায় দেশ চালাবে, নিজের কথা ভাববে। যেটা হওয়া উচিত ছিল আসলে দেশের মানুষ কি চাই, জনগণের সরকার, জনগণের সরকার হওয়া উচিত ছিল। তো আমরা আসলে ওইটা যেহেতু অপসারণ করতে পারছি, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এরকম কোনো অপশক্তি আবার আসার চেষ্টা করে আমরা সেটাও দমিয়ে ফেলবো। এটা ডেফিনেটলি খুব আশাবাদের কথা। আমি আশাবাদ আমাদের থাকতেই পারে না। আমি বলছি যে এই যে এত মানুষ যে হতাহত হলো, যাদের জন্য হলো, যেই কারণে আমরা দাঁড়ালাম, জি, অসংখ্য ছেলে মেয়ে এখনো পর্যন্ত হসপিটালে, তাদের কারো হাত নাই, পা নাই, তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা সেটা হয়েছে কিনা, এই ব্যাপারে তোমার কাছে কোনো আপডেট আছে কিনা, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই মানুষগুলোর ফিউচার কি? মানে নিশ্চয়ই তোমরা আন্দোলনে কিছু পাবা বলে যাও নাই না, এই আন্দোলন দিয়ে আমি একটা মানে কিছুটা ফাটাই ফেলবো, বিষয়টা এরকমও না। আমি গেছি আমার মানবিক জায়গা থেকে, কিন্তু যখন আমি গেছি তখন আমার একটা চাওয়া ছিল। চাওয়াটা কি ছিল? আমি একটা মানে সুশীল রাষ্ট্র চাই, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, যেখানে মানুষের ন্যূনতম অধিকারটুকু মানুষ পাবে সেইটুকু চাই, এবং কোনো রকমের ফেসিজম এখানে থাকবে না। তো সেখান থেকে কি এই যে বিগত 3 মাসে যদি আমরা বলি, খুব অল্প সময়, 15 বছর আসলে 3 মাস দিয়ে মাপা যায়, 3 মাস 10 দিন, অ্যাকচুয়ালি 10 থেকে 12 দিন। 12 দিন, হ্যাঁ। তো আমরা এটা মাপতেও চাচ্ছি না, কিন্তু আমরা কি সেখানে কি আশাটা রাখতে পারছি? বা এই যে আমি গত সপ্তাহে পঙ্গু হাসপাতালের সামনে সবাই হুইল চেয়ার নিয়ে রাস্তায় অবরোধ করেছিল অনেকখানি, মানে ওরা সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের দাবি দেওয়া ছিল যে তারা এখনো পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে না। নাম এন্ট্রি হচ্ছে, বলছে দিবে, কেউ দিবে না, বা পায় নাই, বা যারা পাওয়ার কথা না তারা পেয়ে গেছে। এই যে একটা হজবরল ব্যাপার, জি, এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে তোমার ভাবনাটা কি? মানে তুমি কিভাবে দেখছো জিনিসটাকে? আচ্ছা, দেখুন, বিষয়টা হচ্ছে বিগত 16 বছর ধরে কিন্তু একটা সরকার ক্ষমতায়। তো 16 বছর ধরে যে সরকার ক্ষমতায়, অবশ্যই প্রত্যেকটা রুটে সে তার নিজস্ব সিস্টেম ইমপ্লিমেন্ট করছে, সে নিজের মতো করে সিস্টেমটাকে নার্চার করছে। তো এই নার্চার করার কারণে 16 বছর ধরে যে সিস্টেমটা ওরা মানে ফেস করে গেছে বা ওইভাবে চলছে,
ওই জিনিসটা কিন্তু একবারে নির্মূল করা সম্ভব না। না, সেটা আসলে সেটা কিন্তু ভাবাটাও অনুচিত। হ্যাঁ, কারণ 16 বছর ধরে যে জিনিসটা প্র্যাকটিস হচ্ছে এই দেশে, সেই জিনিসটা এই এত অল্প সময়ের মধ্যে আসলে একবারে শেষ করে ফেলা সম্ভব না। অবশ্যই টাইম লাগবে। আর শুধু টাইম না, পাশাপাশি প্রত্যেকটা মানুষকে এক হয়ে দাঁড়াইতে হবে, সহযোগী হতে হবে। তা না হলে আসলে সম্ভব না। এখন যে সমস্যাগুলো ফেস করতেছে, যেটা বললেন যে হসপিটালের বিষয়টা, হ্যাঁ অবশ্যই হসপিটালগুলোতেও দুর্নীতি ছিল। দুর্নীতি না থাকলে তো বাংলাদেশ দুর্নীতিতে এত শীর্ষে থাকে না, তাই না? তো এইগুলা থেকে আস্তে আস্তে বের হওয়া সম্ভব, একবারে বের হওয়া সম্ভব না। তো আমি বলবো যে আন্দোলন করছি দেশটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য। এখন সুস্থ স্বাভাবিক আসলে কারা করবে? আমরা, আপনারা, এরাই তো করবে, তাই না? তো এইটাই বলবো যে আমার চিন্তা ভাবনা এরকমই, যে ঠিক আছে সমস্যা তো ফেস করাই লাগবে, কারণ 16 বছরের বিষয়টা ভুলে যাওয়া তো সম্ভব না একবারে। না, সেটা সম্ভব না। হয়েছে কি, আমরা তো একটু জাতি হিসেবে অস্থির। আমরা খুব দ্রুত ফল পেতে চাই, খুব দ্রুত। হ্যাঁ, মানে আর এখনকার অবস্থা যে এত আরো বেশি অস্থির, মানে আমরা ভাবছি যে 3 মাস তো অনেক লম্বা সময় হয়ে গেছে, কেন কিছু ঘটতেছে না? সংস্কারটা শুরু হয়েছে আমরা জানি, কিন্তু সেই সংস্কারটার মধ্যে কি প্রপারলি সংস্কারটা হইতে যাচ্ছে? এখন এটা আপনার পয়েন্ট অফ ভিউ বা কোশ্চেন, আমি আসলে তোমাদের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, এখন ভাইয়া যদি আমি বলি যে আচ্ছা এই চিন্তাটা কিভাবে আসলো আপনার মাথায়, বা কেন আসলো আপনার মাথায়? টু বি অনেস্ট, আপনি একটু যদি খেয়াল করেন, এখানে ফ্যাসিস্ট সরকার কিন্তু চলে গেছে ঠিকই, কিন্তু তার যে শাখা প্রশাখাগুলা, যাদের নামে মামলা হয় নাই, যারা এই সিস্টেমের মধ্যে ছিল, তারা কিন্তু এখনো থেকে গেছে। তারা কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা জাস্ট তাদের নামের পাশ থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এই জিনিসটা কেটে দিছে, কিন্তু তাদের ভিতরের যে চিন্তা চেতনা ওইটা কিন্তু থেকে গেছে। যেটার জন্য হয়েছে কি, একটা যখন মানুষ ভালো কাজ করতে যাচ্ছে, সেটাকে অন্য পয়েন্ট অফ ভিউতে দেখিয়ে সেটা নিয়ে প্রোপাগান্ডা করা হচ্ছে, দেখানো হচ্ছে যে কেন কেন মানে এই যে আপনি যেটা বললেন যে বাঙালি জাতির স্বভাবতই একটু অস্থির, তো এইটাকেও কিন্তু কাজে লাগাচ্ছে। এই যে এত এত বুদ্ধিজীবী কই, তারা তো মানে লাইক এটা বলতেছে না যে যাদের নামে মামলা হয় না বা যাদের বিচার হচ্ছে না, এদেরকে দ্রুত কেন বিচারে আনা হচ্ছে না? না, আমি তাদের পয়েন্ট ধরি। কারণ হয়েছে কি, আমরা বিভিন্ন টক শো, পত্রিকা, নিউজ বা চতুর্দিকে আমরা যেটা আমরা চাইছি, বা আমিও একটু আসলে না এই জায়গা থেকে একটু এক ধরনের মন খারাপের বিষয়। মন খারাপ বিষয়টা এরকম যে একটা সরকারকে আমরা দায়িত্ব দিলাম আমরা, এবং যে আন্দোলনটা ঘটছে এটা আমি বলবো যে একচ্ছত্রভাবে ছাত্র এবং জনতার বিজয়। এখানে কোনো রাজনৈতিক দলের আলাদা করে কোনো ভূমিকা ওইভাবে ছিল কি ছিল না আমরা দেখিনি। মদত ছিল, আমরা সাপোর্ট আছি, যেটা রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা হয়ে থাকে, সে রাজনৈতিক আলাপ। আমাদের সাধারণ মানুষের জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা আন্দোলনটা করলাম, একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, সেই সরকারে আমাদেরই প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে। কিছু জায়গায় কিছু যোগ্য মানুষকে নেওয়া হয়েছে, যারা আমাদের চোখে যোগ্য মনে হয়েছে, এবং তাদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সেটা হয়েছে। এখন এই যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা বা আদৌ যারা আসলে সত্যিকার অর্থে বুদ্ধিজীবী, তারা কিন্তু এত বেশি অস্থিরতার গল্প শোনাচ্ছে অন্য জেনারেশনটা, মানে এখনকার জেনারেশন বা আমরাও একটু অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে কি হবে আসলে, ব্যাপারটা কি? এই সংস্কারটা এখন হবে নাকি হবে না? তারা পারতেছে না কেন? একজনে বলতেছে যে কি হবে দেখে নেব, আর হবে না, এখন নির্বাচন দেওয়া দরকার আছে, তমুক একটা কথা বলছে। এই যে পাজল ক্রিয়েট করতেছে আমরাই, অথচ আমরাই আবার বলছি যে একটি ফ্যাসিবাদী সরকারকে আমরা হটায় দিয়ে আমরা একটি সুন্দর সরকার, আমরাই কি আমাদের মধ্যে ঘুরপাক খাইতেছি না বারবারই? মানে আমরা মুখে বলছি যে একটা কিছু হোক, কিন্তু আমরা আবার তীব্র রকমের সমালোচনা করছি। আমি তো মনে করি সমালোচনার জায়গাটাই তো এখনো তৈরি হয়নি। তো যে জায়গাটা এখনো তৈরি, যে শিশুটা মাত্র জন্মাইলো, তারে নিয়ে আমি এখন বিচারের জায়গাতে চলে গেছি। উন্নয়ন নাই কেন, এই জিডিপি কমে গেল কেন, এদিক দিয়ে হইতেছে, এদিকে গার্মেন্টস আন্দোলন শুরু হয়ে গেল, এদিকে আনসার বাহিনী আন্দোলন করতেছে, পুলিশ করতেছে, এদিকে হুজুররা আবার শুরু করে দিল, ওলামা একরাম কি যেন একটা অস্থিরতা, মানে কিন্তু কমে নাই। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন তৈরি করে একটা আবারও একটা কি আমরা কি প্রতি বিপ্লবের দিকে যাচ্ছি না কি? আমি কি মনে হয় তোমার? দেখুন, বিষয়টা যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি,
বা এটাকে যদি অ্যানালাইজ করি, তাহলে আমার কাছে যেটা মনে হয় আসলে যে দেখেন, এখন আপনি যদি একটা র্যান্ডম মানুষকে ডেকে বাংলাদেশের সংবিধান বা আইন সম্পর্কে একটু জিজ্ঞেস করেন, দেখবেন সে কিন্তু জানে না, কিছু বলতে পারবে না, জানে না, কিছু বলতে পারবে না। আচ্ছা, এটা একটা গেল। এখন আপনি বলেন, ধরেন আপনি একটা গেম খেলতেছেন, একটা গেম খেলতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কি গেম খেলতেছেন, আপনাকে জানতে হবে গেমসগুলোর রুলগুলো কি কি, তাহলে আপনি গেমটা ভালোভাবে ফিনিশ করতে পারবেন, রাইট? আমার কাছে মনে হয় যদি আমি এটাকে রিলেট করি এই দেশের সাথে, তাহলে দেশে ভালোভাবে বেঁচে থাকাটা এক ধরনের খেলা। এই খেলাটা খেলার জন্য জানতে হবে যে আমি কি কি নিয়ম ফলো করলে এই খেলাটা সুস্থভাবে খেলতে পারবো, ভালোভাবে জীবনযাপন করতে পারবো, ঠিক আছে? তো এই দেশে যদি ভালোভাবে বেঁচে থাকাটা এটা একটা গেম হয়, তাহলে এই সংবিধান আইন যেগুলো, এগুলো কিন্তু একটা রুলস। তো এই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলা যদি আগে ঠিক না করা হয় বা সবার মধ্যে প্রচার না করা সম্ভব হয়, বা শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে ছোটবেলায় যে পাঠ্যপুস্তক যেগুলা, ওইগুলাতে আস্তে আস্তে যদি এগুলো চর্চা না করানো হয়, তাহলে সবাই কিন্তু মূর্খ হয়ে থাকবে। সে কিন্তু জানবে না যে আসলে দেশটা কিভাবে চললে বা কিভাবে আমি চললে দেশটা সুবিধা, দেশের মানুষের সুবিধা। তো আমার কাছে মনে হয় যে আসলে এগুলো নিয়েও একটু কাজ করা উচিত। এখন আমার সাথে উপরের কারোর কানেকশন নাই, সো তারা আসলে কিভাবে জিনিসগুলো পরিচালনা করছে তা আমি ভিতরের কিছু বলতে পারতেছি না, বাট উপরে যেগুলো দেখতেছি আমি আশা রাখতেছি বা ভরসা রাখতেছি যে যেহেতু তারা জীবনের বাজি রেখে আসলে এই বিপ্লবটা এনেছে, সবাই আমরা ছিলাম রাস্তায়, একটাই আশা ছিল আমাদের যে সুস্থ সবল দেশ আমরা আনবো। তো এই দেশটা রক্ষা করার দায়িত্ব আসলে আমাদের সবারই। তো আশা করছি তারা পারবে, ইনশাল্লাহ পারবে। এখন যে এই পাজেলগুলা আসলে সরানোর জন্য বা ঠিক করার জন্য আসলে আমাদের মূর্খতার যে বিষয়টা, কারণ দেখেন 16 বছর কিন্তু কম টাইম না। 16 বছর পর যে মানে মানুষ কথা বলার জন্য এক হইছে, এমন না যে 16 বছরের মধ্যে কেউ রিয়েলাইজ করে নাই যে আসলে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের আন্ডারে আছি। হয়তোবা অনেকেই রিয়েলাইজ করছে, কিন্তু কিন্তু সাহস করে বলতে পারে না। কিন্তু এই সাহসের জায়গাটা যখন এক হইছে, সবাই যখন এক মাইন্ডে আসতে পারছে, তখন আমার মনে হয় যে ঠিক আছে, তুমি 16 বছর অপেক্ষা করছো, 16 বছর ধৈর্য ধরার পরে তুমি সাহস আইনে একটা কথা বলছো, একটা জিনিসকে তুমি ঠিক করছো, তাহলে তুমি এই সামান্য 3 মাস 10 দিনের মাথায় এসে কিভাবে এক্সপেক্ট করো যে 16 বছরে এই সব কিছু 3 মাস 10 দিনের মাথায় ঠিক হয়ে যাবে? এই বুস্টটা হোক সকলের। আমি আসলে তাদের পক্ষ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন আমি নানা মুখে শুনেছি বলে সেটা আমি তাদের মাধ্যমে মানে তাদের হয়ে আমি বললাম আর কি। কারণ আমাদের তো সেই আশাটা রাখতেই হবে, কারণ আশা না রাখলে তো আমরা একটা দেশ পুনর্নির্মাণের জন্য অনেক ত্যাগ তিতিক্ষার ব্যাপার স্যাপার আছে। তবে বাক স্বাধীনতা যে এখন হচ্ছে সেটার কিছুদিন আগে জগন্নাথে একটা আন্দোলন হলো, সেখানে উপদেষ্টা নাহিদ উপস্থিত ছিলেন। ওনার সামনে তারা গাড়ির উপরে উঠে অকথ্য স্লোগান দিচ্ছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। তো এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না আসলে, আগের প্রেক্ষাপট যদি চিন্তা করি আমরা। এখনকার প্রেক্ষাপটে যে এটা স্বাভাবিক মনে হলো যে না, এই বলাটাও সে বলতে পারে, তার রাইটস আছে বলার। আমি শুনছি, আমার যদি মনে হয় যে জিনিসটা সমাধান করা দরকার আমি করব, কারণ এই ফ্রিডমনেসটাই আসলে আমাদের প্রয়োজন। আমি যেন সঠিক সমালোচনাটা করতে পারি, আমি রাষ্ট্রপ্রধানের সামনে যে দাঁড়িয়ে যেন বলতে পারি আপনি যেটা করছেন সেটা ভুল, ঠিক করেন। সো আমার এটার বিনিময়ে আমি অ্যারেস্ট হব না, এটার বিনিময়ে আমাকে গুলি করবে না কেউ, আমি এটা বলে আসতে পারবো। এই ফ্রিডমের জায়গাটাতে এটাই তো আসলে গণতন্ত্র আমরা। এবার আমি একটু পেছনে যাই। পেছনে মানে হচ্ছে তোমার ব্যক্তি জীবন। তুমি ইউলেবে পড়াশোনা করছো, কোন সাবজেক্টে? আমি মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি। বাহ, দারুণ। তো ওই সময়ের যে তুমি সাদমান আর এখনকার আন্দোলনের পরে একটা সাহসী যুবক হয়ে ওঠার যে সাদমান, এই প্রেরণাটা কোত্থেকে পাইছো? ভাইয়া, টু বি অনেস্ট, আমি তখনও যেমন ছিলাম এখনো তেমনই আছি। এখনকার যে বুকের মধ্যে সাহসটা আগে থেকে ছিল, বুকের মধ্যে সাহসটা আসলে আগে থেকে আছে। কারণ আমার আব্বু আম্মুর সাপোর্ট একদম ছোটবেলা থেকে আছে। তারা সব সময় যে কোনো বিষয়ে আমাকে সাপোর্ট করে গেছে, এন্ড তারা খুবই ফ্রেন্ডলি।
আচ্ছা, আব্বু আম্মু কি এই আন্দোলনের ব্যাপারে একদম সক্রিয় ভূমিকা রাখছে? সক্রিয় ভূমিকা রাখছে বলতে আমি তো দূরে থাকি, তো আমি চাই নাই যে তারা টেনশন করুক, যতই হোক একমাত্র ছেলে। আচ্ছা আচ্ছা, তো আমি চাই নাই যে তারা এটা নিয়ে প্যানিক করুক বা টেনশন করুক। এমনি তো তারা একটু অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে, তো আমি ওদেরকে আর জানাই নাই। সো আরও সাহস ছিল তখন, কারণ যেহেতু জানে না, আমারও টেনশন নেই আসলে যে তারা জানে না। তা তোমার ভিডিও যখন ভাইরাল হলো তখন তখন আসলে জেনে গেছে, তখন আসলে জেনে গেছে। তখন আব্বু ফোন দিয়ে বলে, কি ব্যাপার, তুমি গাড়ির উপরে কি করতেছো? আমি কই না তো, আমি গাড়ির উপরে কি করবো, আমি তো বাসায়। আমি বাসায় যখন বলছি তখন আমি শাহবাগে। আচ্ছা, আমি তো বাসায়, ওই বাসার নিচে এই যে নামবো এখন, এই এই তো এইভাবে আসলে আব্বু আম্মুকে কাটিয়ে আমি আন্দোলনে গেছি, ইয়ে করছি। ভয় লাগে নাই? না, ভয়ের আগে তো বললাম, ভয় তো তুমি জয় করে ফেলছো। বিষয়টা আসলে এরকমই ছিলাম আমি ছোটবেলা থেকেই, যে মানুষের জন্য আমার কিছু করার ইচ্ছা ছিল, বা আমার মধ্যে এই জিনিসটা, আমার কারোর কষ্ট বা খারাপ লাগা আমার আসলে সহ্য হয় না। তো আমি যতটুকু সম্ভব আমার পক্ষে। কিন্তু তুমি তো নিজে তো অনেক ঝুঁকির মধ্যেই ছিলা, মানে এই যে এগুলি করার পরে তোমার তো আসলে একা চলাফেরা করা, বাইরে মানুষের হয় না যে তাকে চিহ্নিত করে ফেলা, বা কোথাও চলছো যে কোনো সময় যে কোনো রকম ঘটনা ঘটে যেতে পারতো আর কি। জি হ্যাঁ, এরকম তো আসলে অনেক থ্রেটস আসছে আমার। আচ্ছা, সেটা কি রকম বলো তো? থ্রেট আসছে যে তুমি যেগুলো করতেছো, তুমি যে ধরনের পোস্ট দিচ্ছ, এগুলো কইরো না, এগুলো করলে কিন্তু পরে পরে তুমি সামলাইতে পারবা না। এটা কোন তরফ থেকে বলতেছে, মানে এরকম কি, মানে নাম ধাম ধরে বলতেছে যে আমি অমুক জায়গা থেকে বলছি তুমি এটা করবো না? হ্যাঁ, পরিচিত অনেক মানুষও ছিল, আবার বিভিন্ন জায়গায় পোস্ট দেখছি, কমেন্ট দেখছি, ওইগুলাও দেখছি আমি। তো স্বভাবতই ঠিক আছে, যা করবা করবা, দেখা যাবে। তুমি ভুল, তোমার সামনে আমি দাঁড়াবো, এটাই। মানে একটু পুরো বাইক চালানোর মতো চালাই সামনে এসে পড়ো দিলাম। হ্যাঁ অবশ্যই, কেন না, আমি কোনো খারাপ কাজ করতেছি না, আমি ভালোর জন্য কাজ করতেছি। তাহলে তুমি আমাকে কেন আটকাবা? ফ্রিডমটা তাহলে কোথায়? স্বাধীন দেশে অন্যায় তো কিছু করছি না, অন্যায় তো কিছু করছি না। আমি যতদূর জানি যে তোমার এই আন্দোলনে শুধু এইগুলো, এই থ্রেড না, এর পাশাপাশিও আরো অনেক রকমের ঝুঁকির মধ্যে পড়ছো, তুমি গুলিও খেয়েছো। জি, আসলে 4 আগস্ট শুধু আমি না, আমাদের ইউনিভার্সিটির অনেকেই গুলি খাইছে। শুধু আমাদের ইউনিভার্সিটি না, ওইখানে ঢাকা সিটি কলেজের স্টুডেন্টসরা ছিল, আপনার আইডিয়াল কলেজের স্টুডেন্টসরা ছিল, প্লাস হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যালুমনাইরা ছিল অনেক। ওরা হচ্ছে ওই সায়েন্স ল্যাবে আমরা ওই দিন অবস্থান করছিলাম, তো ওই দিন জিগাতলা থেকে আসলে আমাদের উপরে অ্যাটাক করা হয়। তো আমার পিছন সাইডে একটা কারা পুলিশ করেছে? না, পুলিশ তো জাস্ট গ্যাস ছুটছিল ওই সময় পর্যন্ত, আর গুলি চালাচ্ছিল হচ্ছে ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের ওপেনলি। তারা একসাথেই, কখনো পুলিশ আগে, কখনো ছাত্রলীগ আগে। তো বিষয়টা এমনই ছিল, পুলিশও গুলি ছুটছে, পুলিশ যেগুলো ছুটছে এগুলো রাবার বুলেট, বাট ওরা যেগুলো ছুটতেছিল আসলে আই ডোন্ট নো ওদের কাছে আসলে কি ধরনের গানস ছিল বা কি বুলেট ছিল। তো দেখা গেছে যে আমার কাছে আসলে একটা শিল্ড ছিল, যে আনসারের যে শিল্ড, একটা শিল্ড আমি যে আন্দোলনের মাঝখানে কিভাবে পেয়ে গেছিলাম, মারামারি ইয়েটের মাঝখানে। তো ওইটার জন্য আমার সামনে কোনো গুলি লাগে নাই, বাট পিছনে আমার 7টা মতো বুলেট লাগছিল, মানে রাবার বুলেট আর কি। তো আসলে এখানে আমি একটা কথা বলতে চাই যে পপুলার হসপিটাল আমাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিছে এন্ড অনেক হেল্প করছে। আমি ওদেরকে আসলে কখনো যদি সুযোগ পাই ওদের চেয়ারম্যান বা এমডি কে যে পার্সোনালি থ্যাংক ইউ জানাবো, কারণ এইভাবে যদি তারা পাশে না থাকতো এই প্রাইভেট হসপিটালগুলা, তাহলে আসলে অনেক শিক্ষার্থী প্রাণ হারাতে পারতো, অনেক জায়গায় আমরা ঘেরাও হয়ে যেতে পারতাম। তাৎক্ষণিক চিকিৎসা, তাও ফ্রি একদম। সো পরে সেই গুলি কি সব বের করতে পেরেছিলে? জি জি জি, সব আলহামদুলিল্লাহ। এখন কি সুস্থ আছো? একদম সুস্থ। তখনও সুস্থই ছিলাম, মানে তখন আসলে ব্যথা মনে হয় নাই, কারণ চোখের সামনে দেখতেছি যা করতেছে, চোখের সামনে আগুন, তো একদম বুকের ব্যথা মনে হয়নি? কোনো ব্যথা না। বাহ, দারুণ স্পিরিট। তো এখন কি আবার রেগুলার লাইফে চলে আসছো? হ্যাঁ, এখন ক্লাস চলছে? এখন আমরা ক্লাসে ফিরে আসছি, সবাই ক্লাস করতেছি। ক্লাসের টিচাররা কিরকম বাহবা দিল যে আন্দোলন থেকে ফিরে আসা সৈনিক, বীর যোদ্ধা? না, আমাদের ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে অনেকগুলা প্রোগ্রাম হয়েছে, কথা বলেছে। পাশাপাশি আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটা স্যারই আমাদের সাপোর্টে ছিল, স্যার ম্যাডাম, ইভেন আমাদের প্রক্টর,
ভিসি রেজিস্ট্রার এদের কাছে অ্যাপ্রোচ করলে আমরা যথাযথ হেল্প পাইছি, ইভেন ওরা ফান্ডও দিচ্ছে আমাদেরকে, রং কেনার জন্য ফান্ড তারাও দিছে কিন্তু। তো অবশ্যই আর আমাদের ডক্টর সলিমুল্লাহ খান তো আছেন, উনি 24 তারিখে যে ভাষণ দিচ্ছেন তারপরে তো প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষকের গলা খুলে গেছে। তিনি আসলে আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে প্রথম এরকম যে স্বৈরাচারকে সরাইতে হবে তাইলে সবকিছু সম্ভব, এই ধরনের একটা বক্তৃতা দিয়েছিলেন, জানি না আপনি দেখছেন কিনা। হ্যাঁ, তো ওই জায়গাগুলোতে আসলে মনে হয়েছে যে না ঠিক আছে, স্যার এবং স্টুডেন্টসদের মাঝে যে ব্রিজটা সেটা সে তৈরি করে দিয়েছে, সেটা সে তৈরি করে দিয়েছে। ব্যক্তি জীবন আর কেউ নাই? ব্যক্তি জীবন ব্যক্তির কাছে থাকুক, এটা ভালো। তা আমরা চাইলে বলতেও পারি যে শুনতেও পারে না, না যা শোনা সে তো মন থেকে শুনবে। দারুণ। একটা প্রচলিত কথা আছে যেটা হচ্ছে মানে আমাদের জেনারেশনটা বলতো যে তোমাদের যে জেনারেশন, এখনকার যে জেনারেশন, ওরা আসলে মোবাইল ফোন, গেম, ওরা এগুলো নিয়ে ব্যস্ত। ওরা আসলে এই কি বলে সামাজিকতা, মূল্যবোধ, এমনকি মানবিকতা, এটা ওদের ধারে কাছে নাই। ওরা অনেক মানে ফার্স্ট জেনারেশন, মানে এক কথা বলো যে ব্রয়লার মুরগির মতো আর কি, ওরা এর বাইরে না। কিন্তু হঠাৎ করে এরা আমাদেরকে মানে চমকিত করে ফেললো, আমাদেরকে একটা বারুদের সামনে এসে তারা কেমন করে দাঁড়ালো। এই যে একটা ইউনিটি, জি, এটা তোমরা কেমনে পারলা? আচ্ছা, প্রথমত বলি একটু যে এই যে যে পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ আমাদের জেনারেশনের প্রতি, এটা যাদের, তারা কিন্তু আসলে এক্সপিরিয়েন্স করে না আমাদের জেনারেশনটা। তারা কিন্তু আসলে জানে না যে আমরা ফোন চালানোর মাঝেও কিন্তু আসলে অনেক কাজ করি। এই যে আপনি বললেন গেমসের কথা, এই যে এখনকার পোলাপাইনগুলো দেখা যায় যে হ্যাঁ অনেকেই গেম অ্যাডিক্টেড, বাট এটাও কিন্তু আমাদের আন্দোলনের মাঝে কাজে দিছে। না তাই তো দেখলাম আসলে তোমরা কিভাবে যখন ইন্টারনেট মানে শাটডাউন করলা, তোমরা কি যেন করলা, আমরা অনেক কিছু করছি। তো এই যে গেম যে খেলি আমরা, এই গেমের মধ্যে অনেক ট্যাকটিক্স আছে যে কিভাবে আগাইলে ওটা গুলি করে, মানে গেমের মধ্যে আর কি গুলি করে মারতে পারবো বা গুলি থেকে বাঁচতে পারবো, কিভাবে কভার করা উচিত, এগুলো কিন্তু আমি দেখছি লিটারালি চোখের সামনে যে না পোলাপাইন এইভাবে শিল্ড বানায় নিচ্ছে নিজের মতো করে, এইভাবে ট্যাকটিক ধরে ধরে আগাচ্ছে। আর এই যে এই জেনারেশনের মধ্যে ভারত জেগে ওঠার যে বিষয়টা, দেখেন দিন শেষে কিন্তু সবাই মানুষ। মানুষের মধ্যে একটা মানুষ কখন, যখন তার মধ্যে মনুষ্যত্ব আছে, বিবেক বোধ আছে। তো এটাই কি স্বাভাবিক না যে একটা মানুষের যখন রক্ত দেখতেছে, একটা মানুষ বিনা কারণে একটা মানুষকে মরতে দেখছে, তার ভাই বা তার কোনো বন্ধু, বা সে যখন এই জিনিসটা ভাবতে পারতেছে যে হয়তোবা সামনের সপ্তাহে ক্লাসে আমি দেখব না, পাশের বেঞ্চে আমার বন্ধু নাই, তো এই জায়গাগুলা কি ক্যাচ করবে না? এই জায়গাগুলা কি আগুন জ্বালাবে না? কার আগুন জ্বালাবে না আপনি বলেন? যে কোনো মানুষের আগুন জ্বালাবে, সে যে জেনারেশনই হোক। না এটা খুবই ভালো বলেছো। আমি খুব অবাক হয়েছি, এর আগে আমি যা ইন্টারভিউ করছিলাম ও বলতেছিল যে ও খুব গেম টেম খেলতো আর কি। তো আমাকে বললো যে আমার হাতে যে গুলিটা লাগলো এসে ভাই, ওই গুলিটা সাধারণ গুলি না। তাই বললাম তোমার যে বয়স, সেই বয়সে এসে তোমার তো ওই গুলি চেনার কথা না। বললো আমি চিনি, আমি ওই গানও চিনি। কিভাবে চিনো? আমি যখন গেম খেলি ওইখানে দেখছি তুমি গান, এবং ওদের কাছে এই গান ছিল, সে নাম ধরে বলে দিল। তো আমি খুবই অবাক হয়েছি যে ওরকম আসলে ও গেমে না দেখলে বসে ওই যেগুলি হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর কাছে বা আমাদের অন্য যে বাহিনী তাদের কাছে থাকার কথা না, যুদ্ধ গান, এক্স্যাক্টলি ওই গান এই ধরনের আন্দোলনে আসার কথা না, কিন্তু ওইটা তারা আমাদের উপরে ইউজ করছে। আমি সেটা চিনতে পারছি এবং সে নাম ধরে সেটা বলে দিল। তার মানে এটা সফলতা। মানে তোমরা অলওয়েজ হেড ডাউন থাকো না, তোমরা আসলে হেড আপও করো। এক্স্যাক্টলি। সাধুবাদ জানাই তোমাদেরকে। এবং আমাদের যে ভুল ধারণা ছিল যে না ওরা কিছু করতে পারে, তোমরা সেটা একদম এমনভাবে দেখাই দিছো, এই ব্যাপারে আর কোনো সংশয় নাই। তোমাদেরকে স্যালুট। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি একজন, আমি বলবো যোদ্ধা, এই বীর যোদ্ধা। এবং এই তোমার ভেতরের যে আগুন, সেই আগুন থাকুক। এই আগুন আমাদের দরকার। এই আগুন ছাড়া আসলে হয় না কিছু। হ্যাঁ, একটা ফাইট করতে গেলে লাগে আসলে এটা। তো তোমরা সেটা প্রমাণ করে দিছো, সেটার কোনো অবকাশই নাই। তোমরা সামনে আরো আগায় যাও এবং বাংলাদেশকে যেভাবে দেখতে চাইতেছো সেইটা যেন দেখতে পারো, এবং আমরাও যেন তোমাদের
পথ ধরেও তাকাইতে পারি যে না ঠিক আছে আমরা যেটা করতে পারি নাই ওরা সেটা করে দেখাইছে। সেই আশা জারি থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে যে জায়গায় আসছো, কথা বলার স্কোপ পাইলাম, কথা বললাম, তোমাদের সম্পর্কে জানতে পারলাম। এটা একটা দারুণ ব্যাপার তৈরি হয়েছে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার ভাইয়া। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডার আলোচনার বিষয়। একটা মানুষ কেমন করে আসলে সাহসী হয়ে ওঠে, সেই সাহসিকতার গল্প আমরা শুনলাম। যাদেরকে আমরা ভুল ভেবে নানা রকমের কথা বলছি, তারা আসলে কি আদৌ ভুল কিনা সেটা আপনারা নিজেই মানে দেখলেন, শুনলেন, বুঝলেন। সো কখন কে জ্বলে উঠে কেউ বলা যায় না। তো আমরা আশা রাখি, পজিটিভ আশা রাখি দেশকে নিয়ে, মানুষকে নিয়ে। এটা সবার জন্য দায়িত্ব, আপনার আমার সকলের। সেই আশা আমাদের মধ্যে থাকুক। আবার দেখা হবে আবার কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি মেহেদী হাসান সুমন। থ্যাংক ইউ।